বেশি ঝাল খাওয়া শ্বশুরবাড়ি। রতনপুরের সবচাইতে ভালো এবং প্রভাবশালী পরিবার ছিল বিক্রমের পরিবার। গ্রামের সবাই এই পরিবারের সম্মান করত। বিক্রমের বাবা অজয় একজন প্রভাবশালী জমিদার ছিলেন। তার পরিবারের সকলেই অত্যন্ত সহজ সরল ছিল। বিক্রমের সাথে শিল্পার বিবাহ ঠিক হয়েছিল। শিল্পা, আমি জানি তুমি একটু ঝাল খেতে পারো না, কিন্তু আমার পরিবারের সবাই প্রচুর ঝাল ভালোবাসে। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি শুধু বলো, তোমার বাড়ির সবাই কি কি খেতে ভালোবাসে? আমাদের বাড়িতে রোজ ঝাল ঝাল সর্ষে দিয়ে মাখা ইলিশ মাছ, ঝাল মাংস আর ঝাল আলুর চপ রান্না হয়। এটা তো দারুণ ব্যাপার। আমি শুনেছি মা আর ননদ রান্নায় ভীষণ ঝাল পছন্দ করে, কিন্তু তোমার বাবা? বাবা তো সবচেয়ে বেশি ঝাল ভালোবাসেন। উনি ঝাল না হলে নাকি খেতেই পারেন না। আমি সবটা ঠিক সামনে নেব। তুমি শুধু আমাকে বলো কি কি রান্না হয় আর কি কি খেতে ভালোবাসে সবাই। আমাদের বাড়িতে পোস্ত, ঝাল সবজি আর মাছের ঝোল রোজ রান্না হয়। শুধু ঝাল ঝাল সব রান্না হয়। আমি তোমাদের বাড়িতে গিয়ে সবটা সামলে নেব, তুমি চিন্তা করো না। শিল্পার কথায় তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। বিক্রম মুগ্ধ হয়ে তাকে দেখছিল, আর তার মনে কেবল একটা কথাই বারবার আসছিল, সে সত্যি খুব ভালো একটা মেয়েকে বিয়ে করতে চলেছে। এইভাবেই আরো কয়েকটি দিন কেটে যায় এবং তাদের বিয়ে হয়ে যায়। তুমি চিন্তা করো না বিক্রম, আমি তো এখন তোমার স্ত্রী। এবার আস্তে আস্তে আমি সবকিছু ঠিক করে দেব। তোমার কথাগুলো শুনে আমি খুব খুশি হলাম। চলো এবার, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলো, আমার শ্বশুর শাশুড়ির কাছে যেতে আমার একটুও ভয় লাগছে না। আচ্ছা বিক্রম, তোমার বোনের সঙ্গে আমি কোনোদিন দেখা করিনি। সে কি খেতে ভালোবাসে? আমার সঙ্গে কি ওর মিল হবে? আমার ছোট বোন কবিতা কলেজে পড়ছে, আর তার পছন্দের খাবার হলো অতিরিক্ত ঝাল ঝাল নুডলস। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সত্যি তোমাদের বাড়ির সকলে যে এত ঝাল পছন্দ করে সেটা শুনেই অবাক লাগছে। বিয়ের পর শিল্পা তার শ্বশুর বাড়িতে আসে। সবাই তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু এক সপ্তাহ পর আসল গল্পটা শুরু হয়, যখন শিল্পা তাদের ঝাল খাওয়ার অভ্যেসটা খুব কাছ থেকে দেখতে পায়। সে দেখে তার শ্বশুর শাশুড়ি এবং ননদ কবিতা সবাই ঝাল ছাড়া কিছুই খেতে পারে না। মা, আমি তো এত ঝাল খেতে পারি না, আমার তো জিভে জ্বালা করবে। বৌমা, ঝাল ছাড়া খেতে কি ভালো লাগে? তুমি একটু খেয়েই দেখো, দেখবে ভালো লাগবে। বৌদি, ঝাল ছাড়া তো কোনো রান্নার স্বাদই লাগে না। তুমি ঝাল না খেলে কেমন করে হবে? আমি তো অত ঝাল খেতেই পারি না, আমার তো জ্বালা করে। আমি অল্প ঝাল দিয়ে খাবো মা। ঠিক আছে বাবা, তুমি আজ অল্প ঝাল দিয়ে খেয়ে নাও, কিন্তু কাল থেকে বেশি বেশি ঝাল খেতে হবে। আরে বৌমা, মায়ের কথা শোনো, ঝাল খাওয়া ভালো, এতে শরীর ভালো থাকে। ঠিক আছে বাবা, ভবিষ্যতে হয়তো চেষ্টা করে দেখব, কিন্তু এখন আমি এত ঝাল খেতে পারি না, আমি অল্প অল্প করে খাবো। দিনের পর দিন কেটে যাচ্ছিল, আর শিল্পা দেখতে পায় যে ঝালের কারণে তার শ্বশুর শাশুড়ি এবং ননদের নানান সমস্যা হচ্ছে। তাদের প্রায় পেটে জ্বালা করত এবং হজমের সমস্যা হতো, কিন্তু তারপরেও তারা ঝাল খাওয়া ছাড়ছিল না। শিল্পা বুঝতে পারে যে এইভাবে চললে ভবিষ্যতে সমস্যা বাড়বে। এরকমই একদিন আমার পেটে খুব জ্বালা করছে, মনে হচ্ছে যেন পেটের ভিতর আগুন ধরে গেছে। আমারও তাই মনে হচ্ছে। দুপুরে এত ঝাল খেয়েছি যে রাতেও পেটের ভিতর কেমন করছে। বাবা, মা, আমারও পেটে খুব জ্বালা করছে, কিন্তু ঝাল ছাড়া তো আমি খেতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই ঝালের জন্যই আমার পেটে সবসময় জ্বালা করে, কোনো ওষুধেও কাজ হচ্ছে না। ওষুধ খেলে আর কি হবে, ঝাল খাওয়া তো আর বন্ধ করতে পারছি না, যা জ্বালা হচ্ছে হোক। তুমি একদম ঠিক বলেছ বাবা, পেটের জ্বালা সহ্য করে নেওয়া যাবে, কিন্তু ঝাল ছাড়া থাকা যাবে না। ঠিক বলেছিস, ঝাল না হলে খাবারের কোনো স্বাদই থাকে না। আমাদের ঝাল খাওয়া চলবেই। মা, আমি বলি কি, তোমরা এত ঝাল খেও না। ঝাল খেলে পেটে জ্বালা করতেই থাকবে, তাছাড়া ভবিষ্যতে অন্য কোনো সমস্যাও হতে পারে। শিল্পা তাদের এই অভ্যাস বদলানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। একদিন শিল্পা তার ননদ কবিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে কেন তারা এত ঝাল খায়। কবিতা, তোমরা সবাই এত ঝাল খাও কেন? তোমাদের কি ঝাল ছাড়া ভালো লাগে না? বৌদি, আগে আমরা এত ঝাল খেতাম না। আমাদের গ্রামের নদীর জল খেলেই সবাই ঝাল খেতে অভ্যস্ত হয়ে যায়। আমরাও সেই নদীর জল ফিল্টার করে খেতে শুরু করার পর থেকেই ঝাল খেতে শুরু করেছি। কিন্তু এর জন্য তো তোমাদের পেটে জ্বালা করছে, শরীর খারাপ হচ্ছে, এটা তো ভালো নয়। আমরাও জানি যে এটা ভালো নয়, কিন্তু আমরা ঝাল খাওয়া ছাড়তে পারি না, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কবিতা, তুমি চিন্তা করো না,
আমি তোমাদের এই অভ্যাসটা বদলাবো, তোমাদের সুস্থ করে তুলবো। কিভাবে? আমার তো মনে হচ্ছে এটা কোনোভাবেই সম্ভব হবে না। তুমি কি আমাদের ঝাল খাবার অভ্যাস সরাতে পারবে? হ্যাঁ, আমি পারবো। আমি তো একজন আয়ুর্বেদিক চিকিৎসক, আমি এর ব্যবস্থা করে দেব। আমার মনে হয় আয়ুর্বেদের মাধ্যমে তোমাদের অভ্যাস ছাড়ানো যাবে। তুমি আয়ুর্বেদিক চিকিৎসক? আমি তো জানতাম না। সত্যি বৌদি, এবার মনে হচ্ছে পারলে তুমি পারবে। এইবার গল্পে নতুন মোড় আসে যখন একজন ডাক্তার সুরেশ তাদের গ্রামে আসে। সুরেশ হলেন শিল্পার বন্ধু এবং তিনি শিল্পার সাথে মিলিত হয়ে তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। শিল্পার ডাক্তার সুরেশের কাছে সব খুলে বলে আর তারা দুজনে মিলে একটা পরিকল্পনা করে। শিল্পা, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমরা এই সমস্যাটার সমাধান করব। সুরেশ, আমাদের একটা পরিকল্পনা করতে হবে যাতে এই নদীর জল বন্ধ করা যায় আর ঝাল খাওয়া বন্ধ হয়। হ্যাঁ, আমাদের এই গ্রামের নদীর জলের উৎস বদলাতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। তাহলে আমরা কি করব? গ্রামের সব মানুষকে বোঝাতে হবে যে এই জল খেলে কি কি সমস্যা হয়। আমরা একটা ক্যাম্প করব যেখানে গ্রামের সবাইকে এই জলের ক্ষতিকারক দিকগুলো বোঝানো হবে। হ্যাঁ, এটা খুব ভালো পরিকল্পনা। তাহলে সবাই ঝাল খাওয়া ছেড়ে দেবে আর সবাই সুস্থ হয়ে উঠবে। আমরা আগামীকাল থেকে এই কাজটা শুরু করব। তুমি গ্রামের সবার সাথে কথা বলো। হ্যাঁ, আমি তাই করব। আমি চাই সবাই সুস্থ থাকুক আর সবাই যেন ঝাল খাওয়া ছেড়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী শিল্পা এবং সুরেশ গ্রামের সব মানুষকে বোঝায়। প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু যখন তারা দেখে যে তাদের পেটে জ্বালা, হজমের সমস্যা ইত্যাদি হচ্ছে, তখন তারা বুঝতে পারে। এরপর সবাই নদীর জল খাওয়া বন্ধ করে দেয় এবং স্বাভাবিক জল পান করে। বৌমা, তোমরা যা বলেছো সেটা তো সত্যি। এই নদীর জল খেয়ে আমাদের পেটে জ্বালা হচ্ছে। হ্যাঁ, আমি আর এই নদীর জল খাবো না। আমি এখন সুস্থ থাকতে চাই। হ্যাঁ বৌদি, এই কয়েকদিন নদীর জল খাওয়া বন্ধ রাখতে অনেক লাভ হয়েছে। কবিতা, তোমাদের নদীর জল খাওয়া বন্ধ করানোটা খুব একটা সহজ কাজ ছিল না। আমি তোমাদের খাবারে একটা ঔষধ মিশিয়ে দিয়েছিলাম, যার জন্য তোমরাই নদীর জল খাওয়া বন্ধ করতে পেরেছো। তোমাদের নদীর জল খেয়ে খেয়ে একটা আলাদা রকমের নেশা হয়ে গিয়েছিল। তোমার অনেক ধন্যবাদ বৌদি। আমি সেটাই ভাবছিলাম যে এতদিনে আমরা নদীর জল খাওয়া বন্ধ করতে পারলাম না, এই কয়েকদিনে কিভাবে সেটা বন্ধ করে দিলাম। আমি এখন থেকে আর এত ঝাল রান্না খাবো না বৌমা। তুমি যা রান্না করবে আমরা সেটাই খাবো। আমার আর আগের মতো ঝাল খেতে ইচ্ছে করছে না। বৌদি, আমিও ঝাল খাওয়া ছেড়ে দেব। তুমি যা বলবে আমি সেটাই শুনবো, কারণ তুমি আমাদের ভালো চাও। সত্যি বৌমা, আমার অনেক লাকি যে তোমার মতো এত বুদ্ধিমতী মেয়ে আমাদের বাড়ির বৌমা হয়েছো। তোমার জন্য আমরা সুস্থভাবে থাকতে পারবো। শিল্পা তাদের কথা শুনে খুব খুশি হয়। এরপর থেকে সবাই ঝাল খাওয়া ছেড়ে দেয়। শিল্পা পরিবারের সকলের জন্য সুস্বাদু এবং ঝাল ছাড়া খাবার রান্না করে। সবাই সুস্থ এবং আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধনী বউয়ের গরিব শ্বশুর বাড়ি। শিউলিগঞ্জ গ্রামে অর্ণব তার বাবা আশিস এবং মা সুমিতার সঙ্গে একটি সাধারণ মাটির বাড়িতে থাকত। সে বাড়িতেই অল্প কদিন আগে ধনী পরিবারের একমাত্র মেয়ে মিতালির সাথে অর্ণবের বিয়ে হয়। মিতালির সব ছিল, কিন্তু এই পরিবারে এসে তার মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছিল। গ্রামে প্রথম কয়েকদিন সবার মুখ ভার করে থাকা হইল, কারণ মিতালির কাছে শ্বশুরবাড়ির সবকিছুই খুব পুরনো আর মলিন লাগছিল। তুমি এখনো মুখ গোমরা করে বসে আছো কেন? তোমার এমন ব্যবহার দেখে সকলের খুবই খারাপ লাগছে, এটা কি তুমি বুঝতে পারছো না? বাড়িতে এমন ভাঙ্গাচোরা বাসনপত্র দেখলেই আমার সব থেকে বেশি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এখানে থাকা আমার পক্ষে খুব কষ্টের। বৌমা, আমরা গরিব হলেও তোমাকে তো খুব আদরে যত্নে রাখার চেষ্টা করছি, এটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আপনারা আদর যত্নে রাখলেও এই বাড়ির পুরনো পরিবেশে আমার একদম মন টিকছে না। আমার খুব দমবন্ধ লাগছে। বৌদি, তুমি কি কেবল শহরের দামি জিনিসপত্র আর আধুনিক আরামেই অভ্যস্ত হয়ে গিয়েছো? গ্রামের সরল জীবন কি তোমার ভালো লাগছে না? দেখো কাকলি, দামি জিনিসপত্রের কথা নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটু আধুনিকতার অভাব আমার ভালো লাগে না। বৌমা, তুমি আমাদের অবস্থার কথা জেনেই তো অর্ণবকে বিয়ে করেছো, এখন কেন এরকম আচরণ করছো? হ্যাঁ মিতালি, তুমি একটু সহজ হও এবং এই পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি চাইলেই আমরা একসাথে অনেক কিছু পরিবর্তন করতে পারি।
আস্তে আস্তে দিন কাটতে শুরু করলো এবং অর্ণব বোঝানো সত্ত্বেও মিতালির মনের মধ্যে একটা হতাশার ভাব জন্মাতে লাগলো। আচ্ছা মা, আমার বাবা যে গয়নার দোকানটি উপহার দেবেন বলেছিলেন, সেই দোকানের কাগজপত্রের কোনো খবর এসেছে? বৌমা, তোমার বাবা নিশ্চয়ই সঠিক সময়ে সমস্ত কাজ শেষ করে দেবেন। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হবে। মা, দোকানটি আমার নিজস্ব সম্পত্তি হবে, সেই কারণে যত তাড়াতাড়ি হাতে পাই ততই আমি নিশ্চিন্ত থাকতে পারবো। আমার ভয় হচ্ছে। মিতালি, কেন এত ভয় পাচ্ছ? তোমার বাবার উকিল তো সব দেখছেন, তুমি কোনো চিন্তা করো না। তার উকিল রীনা দেবীর সাথে আমার একবার কথা বলা দরকার। আমি জানতে চাই কেন কাগজপত্রে এত দেরি হচ্ছে। বৌদি, তুমি মনে হয় ভাবছো তোমার টাকা নিয়ে কেউ কিছু করে ফেলবে। তোমার চিন্তা ভাবনা খুবই খারাপ মনে হচ্ছে। এইভাবে কয়েক মাস কেটে যায় এবং মিতালি তার বাবার পক্ষ থেকে কোনো স্পষ্ট খবর না পেয়ে চিন্তা করতে শুরু করে। অর্ণব, তুমি একবার রীনা দেবীর সাথে কথা বলো, এখনো দোকানটা আমার নামে করা হচ্ছে না কেন? আমি কাল সকালেই তোমার বাবার বাড়িতে ফোন করে সমস্ত বিষয় খোঁজ নেব। তুমি কোনো রকম চিন্তা করো না মিতালি। পরের দিন সকালে রীনা দেবী নিজেই মিতালিকে ফোন করে। মিতালি এই দেখে অবাক হয়ে যায়। এরপর রীনা দেবী তাকে বলে, তুমি জানো তোমার নতুন গরিব বাড়িতে কতটা মানানসই হচ্ছে? মিতালি, তোমাদের ওই গরিব শ্বশুর বাড়িতে তোমার কোনো সম্পত্তি দেওয়া ঠিক হচ্ছে না। তারা নিশ্চয়ই সেটা আত্মসাৎ করে ফেলবে। আপনি এমন কথা বলছেন কেন? আমি তো আপনার কাছে কোনো রকম কৈফিয়ত চাইনি। আর এই বাড়ি আমারও, এটা ভুলবেন না। তোমার বাবার ইচ্ছা ছিল তুমি যেন সুখে থাকো, কিন্তু তোমার এই শ্বশুর বাড়ির অবস্থা দেখে তো সেটাই মনে হচ্ছে না, তাই দেরি করছি। আপনি যা বলছেন তার কোনো ভিত্তি নেই। আমি আমার শ্বশুর বাড়ির লোকদের ভালো করে চিনি, তারা এমন মানুষ নন। আরে মিতালি, একবার ফোনটা আমার হাতে দাও। রীনা দেবী, আপনি আমাদের পরিবারের বিষয়ে কথা বলার কে? আমরা আপনার কাছে কোনো সাহায্য চাইনি। আর বাবু, তোমার বাবা মায়ের আর্থিক অবস্থা খুবই খারাপ, আর তোমার স্ত্রী খুব ধনী, তাই আমি খুব চিন্তিত। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমার বাবার দেওয়া সম্পত্তির কাগজপত্র তাড়াতাড়ি আমার হাতে তুলে দিন, দেরি করবেন না। তুমি যদি তোমার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাও তাহলেই এই কাজটি করা সম্ভব, তা না হলে এই সম্পত্তি কখনোই তোমার হাতে আসবে না। রীনা দেবী এই বলে ফোন রেখে দেয়। তার কথা শুনে মিতালি এবং তার বাড়ির সকলে অনেক দুঃখী হয়ে যায়। সমস্ত কথা শুনে মিতালের শাশুড়ি বলে, মিতালি, তোমার সম্পত্তির জন্য যদি এমন খারাপ কথা শুনতে হয় তবে সেটা আমাদের পক্ষে খুবই কষ্টের। আমরা খুব দুঃখিত। মা, আপনারা কোনো চিন্তা করবেন না। রীনা দেবী হয়তো কোনো খারাপ মতলবে এই ধরনের কথা বলছেন, আমাকে সেটা জানতে হবে। বৌদি, তোমার বাবা কি তার সমস্ত সম্পত্তি কেবল রীনা দেবীর উপরেই ছেড়ে দিয়েছেন? তিনি কেন নিজে সব কাজ করছেন না? আমি বাবার সঙ্গে কথাই বলতে পারছি না, উনি অসুস্থ, তাই রীনা দেবী সমস্ত কাজ দেখছেন, এটাই আমি জানি। অর্ণব, তুমি রীনা দেবীর অফিসে গিয়ে দেখা করো এবং সমস্ত কাগজপত্রের হিসাব চাও। এবার আর দেরি করা ঠিক হবে না। আরে না মিতালি, এবার আমি সরাসরি তোমার বাবার সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই কিছু জানেন। তুমি একদম ঠিক বলেছ অর্ণব। ঠিক আছে, আমরা তাহলে বাবার কাছে গিয়ে এই বিষয়ে কথা বলবো। পরের দিন সকালে মিতালি অর্ণবকে সঙ্গে নিয়ে তার বাবার কাছে যাওয়ার জন্য তৈরি হয়। আমার মনে হয় রীনা দেবী নিশ্চয়ই কোনো রকম ষড়যন্ত্র করছে, না হলে তোমার সম্পত্তি এতদিন পর্যন্ত নিজের কাছে রাখতো না। তার হয়তো দেওয়ার ইচ্ছা নেই। তুমি একদম ঠিক বলেছ অর্ণব। তাছাড়া সে বারবার আমাকে শ্বশুরবাড়ি ছাড়ার কথা বলছো, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বৌদি, তোমরা তাড়াতাড়ি যাও এবং সবটা মিটিয়ে চলে এসো। বড় কোনো রকমের সমস্যার সৃষ্টি হওয়ার আগেই সবকিছু সমাধান করে নাও। সাবধানে যেও তোমরা। আমার মন বলছে রীনা দেবীর কোনো বড় ভুল আছে, যা তোমরা গিয়ে জানতে পারবে। মা, আমি বুঝতে পারছি আপনারা আমাকে কতটা ভালোবাসেন। চলো মিতালি, আর দেরি করা ঠিক হবে না। আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে। শহরে মিতালির বাবার বাড়িতে পৌঁছানো মাত্রই তাহাদের সামনে এক অপ্রত্যাশিত সত্য প্রকাশ হয়। বাবা, এতদিন থেকে তুমি আমাকে ফোন করছো না কেন? তাছাড়া তোমার সম্পত্তি যেটা তুমি আমাকে দেওয়ার কথা বলেছিলে, সেটা রীনা দেবী দিতে চাইছে না কেন? আরে মিতালি, রীনা কোনো উকিল নয়, সে আমার অফিসের পুরনো হিসাব রক্ষক। আমি বিশ্বাস করে তাকে সব দিয়েছিলাম। মানে, উনি উকিল নন? তাহলে উনি কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন? মিতালি, তোর মায়ের কিছু দামি গয়না আর অনেক টাকা সরিয়ে ফেলেছে, কারণে আমি বেশ কয়েকদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছি। তার মানে ওই রীনা তোমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাদের সবকিছু আত্মসাৎ করতে চায়। আমার কিন্তু তার উপর অনেক রাগ হচ্ছে। হ্যাঁ মিতালি, সে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে, এই কারণে তোকে তোর শ্বশুরবাড়ির বিরুদ্ধে করার চেষ্টা করছিল।
যাতে কেউ তোর সাপোর্টে না থাকুক? বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা এখনই পুলিশের কাছে যাব এবং রীনা দেবীর নামে সব অভিযোগ জানাবো। আমরা এত সহজে তাকে ছাড়বো না। হ্যাঁ বাবা, অর্ণব একদম ঠিক বলছে। তাছাড়া আমি আমার শ্বশুর বাড়িতে খুব ভালো আছি, এবার সব ঠিক হয়ে যাবে। পুলিশের সাহায্যে রীনা দেবীকে দ্রুত ধরা হয় এবং চুরি যাওয়া সমস্ত সম্পত্তি উদ্ধার করা হয়। পুলিশ রীনা দেবীকে অ্যারেস্ট করে নেয় এবং আদালতে মামলা হওয়ার পর তার জেল হয়ে যায়। এরপর মিতালি অর্ণবকে সঙ্গে নিয়ে নিজের শ্বশুর বাড়ি ফিরে যায়। আরে অর্ণব, বাবার সমস্ত সম্পত্তিও উদ্ধার হয়েছে। এবার বাবার মানসিক শান্তি ফিরে আসবে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। যাক বাবা, এবার সব শান্তি। আমরা খুব চিন্তায় ছিলাম যে না জানি আর কত সমস্যা দেখতে হবে। বৌমা, তোমাদের সমস্ত সমস্যা মিটে গেছে, এইটা জেনে আমার খুব শান্তি হলো। আমি তো ভাবছিলাম সেই রীনা উস্কানি দিয়ে দিয়ে তোমাকে আমাদের থেকে আলাদা করে দেবে। বৌদি, আমার খুব ভালো লাগছে যে তুমি আমাদের সকলের ওপর ভরসা রেখেছিলে এবং দাদাকে বিশ্বাস করেছিলে। মা, আমি কোনোদিনও আপনাদেরকে ভুল বুঝবো না, কারণ আমি আপনাদেরকে খুব ভালো করে জানি। আপনারা খারাপ হলে আমি কোনোদিন এই বাড়িতে বিয়ে করতাম না। মিতালি, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা স্ত্রী পেয়েছি। তুমি এত ধনী বাড়ির মেয়ে হয়েও কত ভালোভাবে আমাদের বাড়িতে মানিয়ে নিচ্ছ। অর্ণব, মিতালি, তোমরা সবাই খুব খুশি থেকো, এটাই আমাদের একমাত্র চাওয়া। তোমাদের দুজনের এত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা মা, এখন তো আমাদের কাছে অনেক টাকা আছে। আমি শহরের সমস্ত আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমাদের রান্নাঘর সাজাতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? বৌমা, তুমি কেন এত খরচ করবে? আমাদের যা আছে তাতেই দিব্যি চলে যায়। তুমি এগুলি না করলেই খুশি হব। মা, এই বাড়ির সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই আমি এই বাড়িতে নিজের কিছু অবদান দিতে চাই। তাছাড়া এইসব করলে আমার কাজের সুবিধা হবে। বৌদি, তুমি সত্যি খুব ভালো। ধনী বাড়ির মেয়ে হওয়ার পরেও তোমার মনে কোনো অহংকার নেই, এইটা দেখে আমার খুব ভালো লাগে। আমার বোন একদম ঠিক বলেছে মিতালি। তাছাড়া আমি তোমার সিদ্ধান্তে খুবই খুশি। তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো, আমি তোমার পাশে আছি। আমি এই বাড়ির ছোট ছোট কিছু জিনিস বদলে ফেলতে চাই, যাতে আপনাদেরও এখানে থাকতে খুব ভালো লাগে। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমাদের পরিবারের রীনার মতো কেউ যত চেষ্টা করুক, কোনো রকমের ভেদাভেদ তৈরি করতে পারবে না। আমাদের পরিবার সুখী পরিবার। এইভাবে মিতালি তার শ্বশুরবাড়ির মানুষের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। বেশি ঝাল খাওয়া শ্বশুরবাড়ি। রতনপুরের সবচাইতে ভালো এবং প্রভাবশালী পরিবার ছিল বিক্রমের পরিবার। গ্রামের সবাই এই পরিবারের সম্মান করত। বিক্রমের বাবা অজয় একজন প্রভাবশালী জমিদার ছিলেন। তার পরিবারের সকলেই অত্যন্ত সহজ সরল ছিল। বিক্রমের সাথে শিল্পার বিবাহ ঠিক হয়েছিল। শিল্পা, আমি জানি তুমি একটু ঝাল খেতে পারো না, কিন্তু আমার পরিবারের সবাই প্রচুর ঝাল ভালোবাসে। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি শুধু বলো, তোমার বাড়ির সবাই কি কি খেতে ভালোবাসে? আমাদের বাড়িতে রোজ ঝাল ঝাল সর্ষে দিয়ে মাখা ইলিশ মাছ, ঝাল মাংস আর ঝাল আলুর চপ রান্না হয়। এটা তো দারুণ ব্যাপার। আমি শুনেছি মা আর ননদ রান্নায় ভীষণ ঝাল পছন্দ করে, কিন্তু তোমার বাবা? বাবা তো সবচেয়ে বেশি ঝাল ভালোবাসেন। উনি ঝাল না হলে নাকি খেতেই পারেন না। আমি সবটা ঠিক সামনে নেব। তুমি শুধু আমাকে বলো কি কি রান্না হয় আর কি কি খেতে ভালোবাসে সবাই। আমাদের বাড়িতে পোস্ত, ঝাল সবজি আর মাছের ঝোল রোজ রান্না হয়। শুধু ঝাল ঝাল সব রান্না হয়। আমি তোমাদের বাড়িতে গিয়ে সবটা সামলে নেব, তুমি চিন্তা করো না। শিল্পার কথায় তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। বিক্রম মুগ্ধ হয়ে তাকে দেখছিল আর তার মনে কেবল একটা কথাই বারবার আসছিল, সে সত্যি খুব ভালো একটা মেয়েকে বিয়ে করতে চলেছে। এইভাবেই আরো কয়েকটি দিন কেটে যায় এবং তাদের বিয়ে হয়ে যায়। তুমি চিন্তা করো না বিক্রম, আমি তো এখন তোমার স্ত্রী। এবার আস্তে আস্তে আমি সবকিছু ঠিক করে দেব। তোমার কথাগুলো শুনে আমি খুব খুশি হলাম। চলো এবার, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলো, আমার শ্বশুর শাশুড়ির কাছে যেতে আমার একটুও ভয় লাগছে না। আচ্ছা বিক্রম, তোমার বোনের সঙ্গে আমি কোনোদিন দেখা করিনি, সে কি খেতে ভালোবাসে? আমার সঙ্গে কি ওর মিল হবে? আমার ছোট বোন কবিতা কলেজে পড়ছে, আর তার পছন্দের খাবার হলো অতিরিক্ত ঝাল ঝাল নুডলস।
আচ্ছা, তাহলে এই ব্যাপার। সত্যি তোমাদের বাড়ির সকলে যে এত ঝাল পছন্দ করে সেটা শুনেই অবাক লাগছে। বিয়ের পর শিল্পা তার শ্বশুর বাড়িতে আসে। সবাই তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু এক সপ্তাহ পর আসল গল্পটা শুরু হয় যখন শিল্পা তাদের ঝাল খাওয়ার অভ্যেসটা খুব কাছ থেকে দেখতে পায়। সে দেখে তার শ্বশুর শাশুড়ি এবং ননদ কবিতা সবাই ঝাল ছাড়া কিছুই খেতে পারে না। মা, আমি তো এত ঝাল খেতে পারি না, আমার তো জিভে জ্বালা করবে। বৌমা, ঝাল ছাড়া খেতে কি ভালো লাগে? তুমি একটু খেয়েই দেখো, দেখবে ভালো লাগবে। বৌদি, ঝাল ছাড়া তো কোনো রান্না স্বাদই লাগে না। তুমি ঝাল না খেলে কেমন করে হবে? আমি তো অত ঝাল খেতেই পারি না, আমার তো জ্বালা করে। আমি অল্প ঝাল দিয়ে খাবো মা। ঠিক আছে বাবা, তুমি আজ অল্প ঝাল দিয়ে খেয়ে নাও, কিন্তু কাল থেকে বেশি বেশি ঝাল খেতে হবে। আরে বৌমা, মায়ের কথা শোনো, ঝাল খাওয়া ভালো, এতে শরীর ভালো থাকে। ঠিক আছে বাবা, ভবিষ্যতে হয়তো চেষ্টা করে দেখব, কিন্তু এখন আমি এত ঝাল খেতে পারি না, আমি অল্প অল্প করে খাবো। দিনের পর দিন কেটে যাচ্ছিল আর শিল্পা দেখতে পায় যে ঝালের কারণে তার শ্বশুর শাশুড়ি এবং ননদের নানান সমস্যা হচ্ছে। তাদের প্রায় পেটে জ্বালা করত এবং হজমের সমস্যা হতো, কিন্তু তারপরেও তারা ঝাল খাওয়া ছাড়ছিল না। শিল্পা বুঝতে পারে যে এইভাবে চললে ভবিষ্যতে সমস্যা বাড়বে। এরকমই একদিন আমার পেটে খুব জ্বালা করছে, মনে হচ্ছে যেন পেটের ভিতর আগুন ধরে গেছে। আমারও তাই মনে হচ্ছে। দুপুরে এত ঝাল খেয়েছি যে রাতেও পেটের ভিতর কেমন করছে। বাবা, মা, আমারও পেটে খুব জ্বালা করছে, কিন্তু ঝাল ছাড়া তো আমি খেতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই ঝালের জন্যই আমার পেটে সবসময় জ্বালা করে, কোনো ওষুধেও কাজ হচ্ছে না। ওষুধ খেলে আর কি হবে, ঝাল খাওয়া তো আর বন্ধ করতে পারছি না, যা জ্বালা হচ্ছে হোক। তুমি একদম ঠিক বলেছ বাবা, পেটের জ্বালা সহ্য করে নেওয়া যাবে, কিন্তু ঝাল ছাড়া থাকা যাবে না। ঠিক বলেছিস, ঝাল না হলে খাবারের কোনো স্বাদই থাকে না। আমাদের ঝাল খাওয়া চলবেই। মা, আমি বলি কি, তোমরা এত ঝাল খেও না, ঝাল খেলে পেটে জ্বালা করতেই থাকবে। তাছাড়া ভবিষ্যতে অন্য কোনো সমস্যাও হতে পারে। শিল্পা তাদের এই অভ্যাস বদলানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। একদিন শিল্পা তার ননদ কবিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে কেন তারা এত ঝাল খায়। কবিতা, তোমরা সবাই এত ঝাল খাও কেন? তোমাদের কি ঝাল ছাড়া ভালো লাগে না? বৌদি, আগে আমরা এত ঝাল খেতাম না, আমাদের গ্রামের নদীর জল খেলেই সবাই ঝাল খেতে অভ্যস্ত হয়ে যায়। আমরাও সেই নদীর জল ফিল্টার করে খেতে শুরু করার পর থেকেই ঝাল খেতে শুরু করেছি। কিন্তু এর জন্য তো তোমাদের পেটে জ্বালা করছে, শরীর খারাপ হচ্ছে, এটা তো ভালো নয়। আমরাও জানি যে এটা ভালো নয়, কিন্তু আমরা ঝাল খাওয়া ছাড়তে পারি না, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কবিতা, তুমি চিন্তা করো না, আমি তোমাদের এই অভ্যাসটা বদলাবো, তোমাদের সুস্থ করে তুলবো। কিভাবে? আমার তো মনে হচ্ছে এটা কোনোভাবেই সম্ভব হবে না। তুমি কি আমাদের ঝাল খাবার অভ্যাস সরাতে পারবে? হ্যাঁ, আমি পারবো। আমি তো একজন আয়ুর্বেদিক চিকিৎসক, আমি এর ব্যবস্থা করে দেব। আমার মনে হয় আয়ুর্বেদের মাধ্যমে তোমাদের অভ্যাস ছাড়ানো যাবে। তুমি আয়ুর্বেদিক চিকিৎসক? আমি তো জানতাম না। সত্যি বৌদি, এবার মনে হচ্ছে পারলে তুমি পারবে। এইবার গল্পে নতুন মোড় আসে যখন একজন ডাক্তার সুরেশ তাদের গ্রামে আসে। সুরেশ হলেন শিল্পার বন্ধু এবং তিনি শিল্পার সাথে মিলিত হয়ে তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। শিল্পার ডাক্তার সুরেশের কাছে সব খুলে বলে আর তারা দুজনে মিলে একটা পরিকল্পনা করে। শিল্পা, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমরা এই সমস্যাটার সমাধান করব। সুরেশ, আমাদের একটা পরিকল্পনা করতে হবে যাতে এই নদীর জল বন্ধ করা যায় আর ঝাল খাওয়া বন্ধ হয়। হ্যাঁ, আমাদের এই গ্রামের নদীর জলের উৎস বদলাতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। তাহলে আমরা কি করব? গ্রামের সব মানুষকে বোঝাতে হবে যে এই জল খেলে কি কি সমস্যা হয়। আমরা একটা ক্যাম্প করব যেখানে গ্রামের সবাইকে এই জলের ক্ষতিকারক দিকগুলো বোঝানো হবে। হ্যাঁ, এটা খুব ভালো পরিকল্পনা, তাহলে সবাই ঝাল খাওয়া ছেড়ে দেবে আর সবাই সুস্থ হয়ে উঠবে। আমরা আগামীকাল থেকে এই কাজটা শুরু করব। তুমি গ্রামের সবার সাথে কথা বলো। হ্যাঁ, আমি তাই করব। আমি চাই সবাই সুস্থ থাকুক আর সবাই যেন ঝাল খাওয়া ছেড়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী শিল্পা এবং সুরেশ গ্রামের সব মানুষকে বোঝায়। প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু যখন তারা দেখে যে তাদের পেটে জ্বালা, হজমের সমস্যা ইত্যাদি হচ্ছে, তখন তারা বুঝতে পারে। এরপর সবাই নদীর জল খাওয়া বন্ধ করে দেয় এবং স্বাভাবিক জল পান করে।
বৌমা, তোমরা যা বলেছ সেটা তো সত্যি। এই নদীর জল খেয়ে আমাদের পেটে জ্বালা হচ্ছে। হ্যাঁ, আমি আর এই নদীর জল খাবো না। আমি এখন সুস্থ থাকতে চাই। হ্যাঁ বৌদি, এই কয়েকদিন নদীর জল খাওয়া বন্ধ রাখতে অনেক লাভ হয়েছে। কবিতা, তোমাদের নদীর জল খাওয়া বন্ধ করানোটা খুব একটা সহজ কাজ ছিল না। আমি তোমাদের খাবারে একটা ঔষধ মিশিয়ে দিয়েছিলাম, যার জন্য তোমরাই নদীর জল খাওয়া বন্ধ করতে পেরেছো। তোমাদের নদীর জল খেয়ে খেয়ে একটা আলাদা রকমের নেশা হয়ে গিয়েছিল। তোমার অনেক ধন্যবাদ বৌদি। আমি সেটাই ভাবছিলাম যে এতদিনে আমরা নদীর জল খাওয়া বন্ধ করতে পারলাম না, এই কয়েকদিনে কিভাবে সেটা বন্ধ করে দিলাম। আমি এখন থেকে আর এত ঝাল রান্না খাবো না বৌমা। তুমি যা রান্না করবে আমরা সেটাই খাবো। আমার আর আগের মতো ঝাল খেতে ইচ্ছে করছে না। বৌদি, আমিও ঝাল খাওয়া ছেড়ে দেব। তুমি যা বলবে আমি সেটাই শুনবো, কারণ তুমি আমাদের ভালো চাও। সত্যি বৌমা, আমরা অনেক লাকি যে তোমার মতো এত বুদ্ধিমতী মেয়ে আমাদের বাড়ির বৌমা হয়েছো। তোমার জন্য আমরা সুস্থভাবে থাকতে পারবো। শিল্পা তাদের কথা শুনে খুব খুশি হয়। এরপর থেকে সবাই ঝাল খাওয়া ছেড়ে দেয়। শিল্পা পরিবারের সকলের জন্য সুস্বাদু এবং ঝাল ছাড়া খাবার রান্না করে। সবাই সুস্থ এবং আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধনী বউয়ের গরিব শ্বশুর বাড়ি। শিউলিগঞ্জ গ্রামে অর্ণব তার বাবা আশিস এবং মা সুমিতার সঙ্গে একটি সাধারণ মাটির বাড়িতে থাকত। সে বাড়িতেই অল্প কদিন আগে ধনী পরিবারের একমাত্র মেয়ে মিতালির সাথে অর্ণবের বিয়ে হয়। মিতালির সব ছিল, কিন্তু এই পরিবারে এসে তার মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছিল। গ্রামে প্রথম কয়েকদিন সবার মুখ ভার করে থাকা হইল, কারণ মিতালির কাছে শ্বশুরবাড়ির সবকিছুই খুব পুরনো আর মলিন লাগছিল। তুমি এখনো মুখ গোমরা করে বসে আছো কেন? তোমার এমন ব্যবহার দেখে সকলের খুবই খারাপ লাগছে, এটা কি তুমি বুঝতে পারছো না? বাড়িতে এমন ভাঙ্গাচোরা বাসনপত্র দেখলেই আমার সব থেকে বেশি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এখানে থাকা আমার পক্ষে খুব কষ্টের। বৌমা, আমরা গরিব হলেও তোমাকে তো খুব আদরে যত্নে রাখার চেষ্টা করছি, এটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আপনারা আদর যত্নে রাখলেও এই বাড়ির পুরনো পরিবেশে আমার একদম মন টিকছে না। আমার খুব দম বন্ধ লাগছে। বৌদি, তুমি কি কেবল শহরের দামি জিনিসপত্র আর আধুনিক আরামেই অভ্যস্ত হয়ে গিয়েছো? গ্রামের সরল জীবন কি তোমার ভালো লাগছে না? দেখো কাকলি, দামি জিনিসপত্রের কথা নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটু আধুনিকতার অভাব আমার ভালো লাগে না। বৌমা, তুমি আমাদের অবস্থার কথা জেনেই তো অর্ণবকে বিয়ে করেছো, এখন কেন এরকম আচরণ করছো? হ্যাঁ মিতালি, তুমি একটু সহজ হও এবং এই পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি চাইলেই আমরা একসাথে অনেক কিছু পরিবর্তন করতে পারি। আস্তে আস্তে দিন কাটতে শুরু করলো এবং অর্ণব বোঝানো সত্ত্বেও মিতালির মনের মধ্যে একটা হতাশার ভাব জন্মাতে লাগলো। আচ্ছা মা, আমার বাবা যে গয়নার দোকানটি উপহার দেবেন বলেছিলেন, সেই দোকানের কাগজপত্রের কোনো খবর এসেছে? বৌমা, তোমার বাবা নিশ্চয়ই সঠিক সময়ে সমস্ত কাজ শেষ করে দেবেন। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হবে। মা, দোকানটি আমার নিজস্ব সম্পত্তি হবে, সেই কারণে যত তাড়াতাড়ি হাতে পাই ততই আমি নিশ্চিন্ত থাকতে পারবো। আমার ভয় হচ্ছে। মিতালি, কেন এত ভয় পাচ্ছ? তোমার বাবার উকিল তো সব দেখছেন, তুমি কোনো চিন্তা করো না। তার উকিল রীনা দেবীর সাথে আমার একবার কথা বলা দরকার। আমি জানতে চাই কেন কাগজপত্রে এত দেরি হচ্ছে। বৌদি, তুমি মনে হয় ভাবছো তোমার টাকা নিয়ে কেউ কিছু করে ফেলবে। তোমার চিন্তা ভাবনা খুবই খারাপ মনে হচ্ছে। এইভাবে কয়েক মাস কেটে যায় এবং মিতালি তার বাবার পক্ষ থেকে কোনো স্পষ্ট খবর না পেয়ে চিন্তা করতে শুরু করে। অর্ণব, তুমি একবার রীনা দেবীর সাথে কথা বলো, এখনো দোকানটা আমার নামে করা হচ্ছে না কেন? আমি কাল সকালেই তোমার বাবার বাড়িতে ফোন করে সমস্ত বিষয় খোঁজ নেব। তুমি কোনো রকম চিন্তা করো না মিতালি। পরের দিন সকালে রীনা দেবী নিজেই মিতালিকে ফোন করে। মিতালি এই দেখে অবাক হয়ে যায়। এরপর রীনা দেবী তাকে বলে, তুমি জানো তোমার নতুন গরিব বাড়িতে কতটা মানানসই হচ্ছে? মিতালি, তোমাদের ওই গরিব শ্বশুর বাড়িতে তোমার কোনো সম্পত্তি দেওয়া ঠিক হচ্ছে না, তারা নিশ্চয়ই সেটা আত্মসাৎ করে ফেলবে। আপনি এমন কথা বলছেন কেন? আমি তো আপনার কাছে কোনো রকম কৈফিয়ত চাইনি, আর এই বাড়ি আমারও, এটা ভুলবেন না। তোমার বাবার ইচ্ছা ছিল তুমি যেন সুখে থাকো, কিন্তু তোমার এই শ্বশুরবাড়ির অবস্থা দেখে তো সেটাই মনে হচ্ছে না, তাই দেরি করছি। আপনি যা বলছেন তার কোনো ভিত্তি নেই। আমি আমার শ্বশুরবাড়ির লোকদের ভালো করে চিনি, তারা এমন মানুষ নন। আরে মিতালি, একবার ফোনটা আমার হাতে দাও। রীনা দেবী, আপনি আমাদের পরিবারের বিষয়ে কথা বলার কে? আমরা আপনার কাছে কোনো সাহায্য চাইনি। আর বাবু,
তোমার বাবা মায়ের আর্থিক অবস্থা খুবই খারাপ, আর তোমার স্ত্রী খুব ধনী, তাই আমি খুব চিন্তিত। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমার বাবার দেওয়া সম্পত্তির কাগজপত্র তাড়াতাড়ি আমার হাতে তুলে দিন, দেরি করবেন না। তুমি যদি তোমার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাও তাহলেই এই কাজটি করা সম্ভব, তা না হলে এই সম্পত্তি কখনোই তোমার হাতে আসবে না। রীনা দেবী এই বলে ফোন রেখে দেয়। তার কথা শুনে মিতালি এবং তার বাড়ির সকলে অনেক দুঃখী হয়ে যায়। সমস্ত কথা শুনে মিতালের শাশুড়ি বলে, মিতালি, তোমার সম্পত্তির জন্য যদি এমন খারাপ কথা শুনতে হয় তবে সেটা আমাদের পক্ষে খুবই কষ্টের। আমরা খুব দুঃখিত। মা, আপনারা কোনো চিন্তা করবেন না। রীনা দেবী হয়তো কোনো খারাপ মতলবে এই ধরনের কথা বলছেন, আমাকে সেটা জানতে হবে। বৌদি, তোমার বাবা কি তার সমস্ত সম্পত্তি কেবল রীনা দেবীর উপরেই ছেড়ে দিয়েছেন? তিনি কেন নিজে সব কাজ করছেন না? আমি বাবার সঙ্গে কথাই বলতে পারছি না, উনি অসুস্থ, তাই রীনা দেবী সমস্ত কাজ দেখছেন, এটাই আমি জানি। অর্ণব, তুমি রীনা দেবীর অফিসে গিয়ে দেখা করো এবং সমস্ত কাগজপত্রের হিসাব চাও। এবার আর দেরি করা ঠিক হবে না। আরে না মিতালি, এবার আমি সরাসরি তোমার বাবার সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই কিছু জানেন। তুমি একদম ঠিক বলেছ অর্ণব। ঠিক আছে, আমরা তাহলে বাবার কাছে গিয়ে এই বিষয়ে কথা বলবো। পরের দিন সকালে মিতালি অর্ণবকে সঙ্গে নিয়ে তার বাবার কাছে যাওয়ার জন্য তৈরি হয়। আমার মনে হয় রীনা দেবী নিশ্চয়ই কোনো রকম ষড়যন্ত্র করছে, না হলে তোমার সম্পত্তি এতদিন পর্যন্ত নিজের কাছে রাখতো না। তার হয়তো দেওয়ার ইচ্ছা নেই। তুমি একদম ঠিক বলেছ অর্ণব। তাছাড়া সে বারবার আমাকে শ্বশুরবাড়ি ছাড়ার কথা বলছো, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বৌদি, তোমরা তাড়াতাড়ি যাও এবং সবটা মিটিয়ে চলে এসো। বড় কোনো রকমের সমস্যার সৃষ্টি হওয়ার আগেই সবকিছু সমাধান করে নাও। সাবধানে যেও তোমরা। আমার মন বলছে রীনা দেবীর কোনো বড় ভুল আছে, যা তোমরা গিয়ে জানতে পারবে। মা, আমি বুঝতে পারছি আপনারা আমাকে কতটা ভালোবাসেন। চলো মিতালি, আর দেরি করা ঠিক হবে না। আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে। শহরে মিতালির বাবার বাড়িতে পৌঁছানো মাত্রই তাহাদের সামনে এক অপ্রত্যাশিত সত্য প্রকাশ হয়। বাবা, এতদিন থেকে তুমি আমাকে ফোন করছো না কেন? তাছাড়া তোমার সম্পত্তি যেটা তুমি আমাকে দেওয়ার কথা বলেছিলে, সেটা রীনা দেবী দিতে চাইছে না কেন? আরে মিতালি, রীনা কোনো উকিল নয়, সে আমার অফিসের পুরনো হিসাব রক্ষক। আমি বিশ্বাস করে তাকে সব দিয়েছিলাম। মানে, উনি উকিল নন? তাহলে উনি কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন? মিতালি, তোর মায়ের কিছু দামি গয়না আর অনেক টাকা সরিয়ে ফেলেছে, কারণে আমি বেশ কয়েকদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছি। তার মানে ওই রীনা তোমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাদের সবকিছু আত্মসাৎ করতে চায়। আমার কিন্তু তার উপর অনেক রাগ হচ্ছে। হ্যাঁ মিতালি, সে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে, এই কারণে তোকে তোর শ্বশুরবাড়ির বিরুদ্ধে করার চেষ্টা করছিল, যাতে কেউ তোর সাপোর্টে না থাকুক। বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা এখনই পুলিশের কাছে যাব এবং রীনা দেবীর নামে সব অভিযোগ জানাবো। আমরা এত সহজে তাকে ছাড়বো না। হ্যাঁ বাবা, অর্ণব একদম ঠিক বলছে। তাছাড়া আমি আমার শ্বশুরবাড়িতে খুব ভালো আছি, এবার সব ঠিক হয়ে যাবে। পুলিশের সাহায্যে রীনা দেবীকে দ্রুত ধরা হয় এবং চুরি যাওয়া সমস্ত সম্পত্তি উদ্ধার করা হয়। পুলিশ রীনা দেবীকে অ্যারেস্ট করে নেয় এবং আদালতে মামলা হওয়ার পর তার জেল হয়ে যায়। এরপর মিতালি অর্ণবকে সঙ্গে নিয়ে নিজের শ্বশুরবাড়ি ফিরে যায়। আরে অর্ণব, বাবার সমস্ত সম্পত্তিও উদ্ধার হয়েছে। এবার বাবার মানসিক শান্তি ফিরে আসবে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। যাক বাবা, এবার সব শান্তি। আমরা খুব চিন্তায় ছিলাম যে না জানি আর কত সমস্যা দেখতে হবে। বৌমা, তোমাদের সমস্ত সমস্যা মিটে গেছে, এইটা জেনে আমার খুব শান্তি হলো। আমি তো ভাবছিলাম সেই রীনা উস্কানি দিয়ে দিয়ে তোমাকে আমাদের থেকে আলাদা করে দেবে। বৌদি, আমার খুব ভালো লাগছে যে তুমি আমাদের সকলের ওপর ভরসা রেখেছিলে এবং দাদাকে বিশ্বাস করেছিলে। মা, আমি কোনোদিনও আপনাদেরকে ভুল বুঝবো না, কারণ আমি আপনাদেরকে খুব ভালো করে জানি। আপনারা খারাপ হলে আমি কোনোদিন এই বাড়িতে বিয়ে করতাম না। মিতালি, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা স্ত্রী পেয়েছি। তুমি এত ধনী বাড়ির মেয়ে হয়েও কত ভালোভাবে আমাদের বাড়িতে মানিয়ে নিচ্ছ। অর্ণব, মিতালি, তোমরা সবাই খুব খুশি থেকো, এটাই আমাদের একমাত্র চাওয়া। তোমাদের দুজনের এত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা মা, এখন তো আমাদের কাছে অনেক টাকা আছে। আমি শহরের সমস্ত আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমাদের রান্নাঘর সাজাতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? বৌমা, তুমি কেন এত খরচ করবে? আমাদের যা আছে তাতেই দিব্যি চলে যায়। তুমি এগুলি না করলেই খুশি হব। মা,
এই বাড়ির সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই আমি এই বাড়িতে নিজের কিছু অবদান দিতে চাই। তাছাড়া এইসব করলে আমার কাজের সুবিধা হবে। বৌদি, তুমি সত্যি খুব ভালো। ধনী বাড়ির মেয়ে হওয়ার পরেও তোমার মনে কোনো অহংকার নেই, এইটা দেখে আমার খুব ভালো লাগে। আমার বোন একদম ঠিক বলেছে মিতালি। তাছাড়া আমি তোমার সিদ্ধান্তে খুবই খুশি। তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো, আমি তোমার পাশে আছি। আমি এই বাড়ির ছোট ছোট কিছু জিনিস বদলে ফেলতে চাই, যাতে আপনাদেরও এখানে থাকতে খুব ভালো লাগে। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমাদের পরিবারের রিনার মতো কেউ যত চেষ্টা করুক, কোনো রকমের ভেদাভেদ তৈরি করতে পারবে না। আমাদের পরিবার সুখী পরিবার। এইভাবে মিতালি তার শ্বশুরবাড়ির মানুষের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।